হ্যাঁ, মেনে নিছি। ছেলের বউর সাথে বান্ধবীর মতো সম্পর্ক, বোন বানাইছিল দুজনে। স্বামীর আর একটা স্ত্রীকে স্বাভাবিকভাবে মেনে নেয় না, আপনি স্বাভাবিকভাবে কেন মেনে নিয়েছিলেন? মানে ওর সাথে আমার সাথে মানে খুবই ভালো সম্পর্ক ছিল সেই বিয়ের সময় থেকেই। আমার আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, যে আমার বাড়িতে আমার মায়ের সাথে আমার সাথে এত সুসম্পর্ক ছিল যে সেখানে আমার মায়ের সাথে সে বান্ধবীর মতো আচরণ করছে। মানসিক কিংবা শারীরিক নির্যাতন করেন নাই, এটা আমরা আসলে বিশ্বাস করব কিভাবে? কবরে নামিয়ে রেখে আসছি, আমি প্রতি মুহূর্তে আমি চোখের পানি রাখতে পারতেছি না। দায়িত্বশীল একজন স্ত্রী তিনি ছিলেন। এই যে দায়িত্বশীল একজন স্ত্রী ছিলেন, আপনার সাথে যে সংসার জীবনটা তার যে কতদিন হয়েছে, এই কয়েকদিনের ভিতরে আপনি তার জন্য অনেক প্রশংসা করছিলেন। আমরা জানি যে আমাদের সমাজে সাধারণতভাবে দ্বিতীয় স্ত্রী অর্থাৎ দ্বিতীয়, আমরা যদি বলতে চাই যে সতীন যেটাকে বলে, এটা সহজে কেউ মানতে চায় না। সুখী পরিবারটা খুবই কমই হয়, দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করলে সুখী পরিবারটা খুবই কমই হয়। কিন্তু আপনি যেভাবে বলছিলেন যে আপনারা অনেক হ্যাপি ছিলেন, অনেক খুশি ছিলেন, এই খুশির মধ্য থেকে আসলে এত বড় একটি ঘটনা ঘটার কারণটা আমরা প্রথমে জানতে চাচ্ছি। কারণ আপনার এই ভালোবাসার হিস্ট্রিটা অনেক বড়। আমরা এতটুকু গভীরে না গিয়ে যদি খেলে আমি একটা বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে যে রত্নার স্বামী মারা গেল, রত্নার স্বামী আপনাকে ওয়াদা করে দিয়ে গেল আমারও বর্তমানে আপনি বিষয়টা দেখেন কিংবা তুমি বিষয়টা দেখো ইত্যাদি। তারপর থেকে রত্না কিন্তু দীর্ঘ সময় সে বিবাহ করেও নাই, কখনো চিন্তাও করে নাই, কিন্তু মনে মনে ভাবছিল আপনাকে, আবার আপনিও মনে মনে ভাবছিলেন রত্নাকে, কারণ তার স্বামী যেহেতু আপনাকে ওয়াদা করে দিয়ে গেছে। একজন মুসলমান হিসাবে, একজন আমরা ইসলাম ধর্মকে যেহেতু আমরা দিচ্ছি, শরীয়ত মোতাবেক যদি বলতে চাই যে একটা পুরুষ সে বিয়ে করতেই পারে স্বাভাবিকভাবে, সে দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে সামর্থ্য অনুযায়ী সে করতে পারে। সেক্ষেত্রে আপনিও সেটা করলেন। করার পরে আপনাকে যদি সে ভালোবেসে থাকে এবং আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, এই ভালোবাসার মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে ঘটনার দরুন ঘটনাটি রত্না যেটা ঘটালো সেটা আপনার বাড়িতে না ঘটাইয়া সে টাঙ্গাল যে তার চাচাতো বোনের বাসায় যায় সেই এই ঘটনাটা ঘটাইলো, এইটুকু যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করতেন। সকালবেলায় আমি যখন এই বাড়ি থেকে তার কাছ থেকে বিদায় নিয়ে যাই, তখন সে আমার সাথে এই পাশ দিয়েই আমার পশ্চিম পাড়া পর্যন্ত আমার সাথে হেঁটে গেছে, আমার হাত ধরে হেঁটে গেছে। যাওয়ার পর ওর বড় চাচার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। ও ওইখানে একটা বাড়িতে কাপড় বিক্রি করে, সেখান থেকে 2টা 3 পিসও কিনছে এবং তাদের বলছে 3 পিসটা কাটেন না, 3 পিস আমি বানাবো। আর আমাকে যখন 2টা 18 থেকে 25 এরকম হবে, এই সময় 2টা কল লিস্ট আমি পাইছি পরে চেক দিয়ে, যে এই সময়ের ভিতরে সে আমার ফোন দিয়ে বলছে, চেয়ারম্যান সাহেব আজকে তোমার একটু অবাধ্য হবো। কী অবাধ্য হবে? যে আমি 2 ঘন্টার জন্য একটু পাকলে যাবো, আমার সেলাই মেশিনটা সারতে দিয়েছিলাম, এটা নিয়ে আসবো, আমার কাপড় বানাইতে হবে। এইটুকু আমার ওর সাথে শেষ কথা। আমি বলছি ঠিক আছে যাও, চলে আসো তাড়াতাড়ি। এটাই শেষ কথা হয়েছে। সকালবেলায় তাকে যে আমি বিদায় নিয়ে গেছি, তার মনের চেহারার ভিতরে বা তার চালচলনের ভিতরে এরকম সে অ্যাক্সিডেন্ট করবে এরকম সন্দেহ করার মতো কোনো আমি চিহ্ন পাই নাই। একটা মানুষ যদি এরকম সুসাইড করতে চায় তাহলে তো তার ভিতরে আগে থেকে একটা টেনশন কাজ করার কথা। আমি সেনাবাহিনীতে চাকরি করছি, আমি ইন্টেলিজেন্ট কোর্স করছি, সেই হিসাবে আমি এই জিনিসগুলো আমি বুঝি। আমি একজন ট্রেন সোলজার হিসাবে আমি এটা বুঝি। আমি তার ভিতরে এরকম কোনো সিনড্রোম আমি পাই নাই। এবং সে যদি সুসাইডই করতে যাবে তাহলে আমার জন্য কেন আমের জুস বানিয়ে রেখে যাবে ফ্রিজের ভিতরে? মেশিনের কথা বলে পাকুল্লা চলে গেল, তারপর টাঙ্গাইল চলে গেল। ওই দিন কি বাড়ির পরিবেশটা কি স্বাভাবিক ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল। আমি তো বললাম যে আমার সাথে আমার হাত ধরে হাইটে ওই পশ্চিম গেছে, তার চাচার সাথে কথা বললো, আমার আরও লোকজন কোরবানি নিয়ে কথা ছিল, এখানে দাঁড়িয়ে কথা বললো। ওইখানে যাই আমি মির্জাপুর একটা মিটিং ছিল, সেখানে আমি গিয়েছিলাম। তো ওই যে আমাকে ওই যে 2:15 সময় সে ফোন দিয়ে বললো গেলো পাকুল্লা গেলো, ওই বাড়িতে রেখে আছে মেশিন, তো মেশিন আনতে গেলাম। আমি ফোন দিচ্ছি টাঙ্গাইল ওই যে পলিকে, কারণ ও মাঝে মাঝেই ওই পলির ওখানে যায়, ওর বান্ধবীর মতো আপন চাচাতো বোন, একই ক্লাসে পড়ছি, ওখানে যায়। কিছু হলে আমি একদিন অনুযায়ী থেকে আসি, পলির সাথে থাকলে কথাবার্তা বলে ভালো লাগে। তো ওখানে ফোন দিলাম, পরে বলছে হ্যাঁ এখানে আসতে তুই চিন্তা করিস না, কালকে সকালে দেবো না। আমাকে কে পাঠিয়ে দে, কয় না কালকে সকালে দেবো না। আমি তাহলে কালকে আমি ওই পূর্বীতে যাব, আমার ডিসপ্লে লাগাতে, তো আমি নিয়ে আসবো না। এই কথা বলার পরে ওই পর্যন্ত কথা হয়েছে। ওই সময় রত্নার সাথেও কথা হয় নাই, পলি কথা বলছে, ওই সহজভাবে নিয়ে নিচ্ছি, কারণ আমার মনের ভিতরে তো কোনো সন্দেহ নাই, কোনো কিছু এরকম পাই নাই। রাত্রি 8টা বা 8:15 এরকম আমি টাইমটা দেখি নাই। আমি
ওই টিটোর দোকানে বসে রয়েছি বাজারে। পলি ফোন দিছে যে ও জানি কেমন করতেছে, কেমন জানি টইলা পরে। আমি কি হয়েছে তাহলে টইলা পরে কয়েকখানে চোখ বন্ধ করে ঘুমাই আসতেছে, টইলা পড়তেছে। আমি ওকে বললাম যে তাড়াতাড়ি করে কর, রিক্সাটাই করে হসপিটাল নিয়ে আমি আসতেছি। ওই কথা বলে আমি একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে টাঙ্গাইল চলে গেছি। এবং ওরা ও তো মহিলা মানুষ, একা ওরে উঠাইতে পারে না, শরীর ছেড়ে দিছে। আমি যে পৌঁছানোর পরে ওকে কুলে করে আমি নিচে নামে ওই সিএনজিটি করে সদর হসপিটালে নিয়ে যায়। সদর হসপিটালে ভর্তি করার পরে ইমার্জেন্সি ডাক্তার বললো যে সে যেহেতু ঘুমের আসতেছে, তাহলে হয়তো ঘুমের ওষুধ খাইতে পারে, তাকে ওয়াশ করছে। আপনার যেটা ট্রিটমেন্ট সেটা আপনি করেন, আমরা তো এটা বুঝি না, আপনি করেন। সে ওয়াশ করার পরে তাকে 4 নম্বর ওয়ার্ডে পেইং ওয়ার্ডে যেটা 4 নম্বর বেডে ওকে দিল। ওখানে তাকে স্যালাইন করলো, ইঞ্জেকশন করলো, তারপরে অক্সিজেন লাগিয়ে রাখলো। আমি সারা রাত তার পাশে দাঁড়িয়ে রয়েছি, ওই একভাবে ঘুমাইতেছে, শ্বাস নিতেছি, করতেছে। ডাক্তারকে বারবার জিজ্ঞেস করলাম, সে বললো যে ও ঘুম ভাঙার আগ পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। আমি বললাম যে যদি এখানে আইসিইউ নাই, যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে বলেন, আমি ঢাকা নিয়ে চলে যাই। তারা বললো যে সকাল 9টায় স্যার আসবে, স্যার রাউন্ড দিলে পরে স্যার যে সিদ্ধান্ত দেয় ওইভাবে কাজ করেন। তো সকালবেলায় ওইভাবে একইভাবে আসছে। এতে সময় ফোন করে বলছি তোর একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে রেডি করে রাখ, আমি আইসা জানি সাথে সাথে নিতে পারি। ওরা অ্যাম্বুলেন্স নিয়ে গেটে লাগিয়েও রাখছে। আমি দৌড়িয়া উপরে উঠছি, ডাক্তার বললো যে এই 1 মিনিট আগে চলে গেলেন। যেমন কি ওর হইলো যে আমাকে বললো না, ও কিন্তু পার্মানেন্ট তো ওষুধ খাইতোই, ঘুমের ওষুধ না খেলে তোর ঘুম হইতো না। এখন কোনো ওষুধ অতিরিক্ত খেয়ে সেটার বিক্রিয়া হইলো, নাকি সে আসলে নিজের জীবন ত্যাগ করার জন্য ওষুধ বেশি করে খাইলো, সেটাও তো আমি নিশ্চিত হইতে পারতেছি না ডাক্তারের ফরেন্সিক রিপোর্ট ছাড়া। আমি তো এই বিষয়ে একটা, আমার সাথে এরকম কোনো আচরণ হয় নাই যেটা নিয়ে আমি সন্দেহ করবো যে ও নিজের জীবন ত্যাগ করতে পারে। এই জন্য আমিও কষ্টের ভিতরে আছি, আমার প্রশ্নের ভিতরে রয়েছি যে কেন সে এটা করলো। আমি এই যে কবরে নামিয়ে রেখে আসছি, আমি প্রতি মুহূর্তে আমি চোখের পানি রাখতে পারতেছি না। কারণ কথা যখন প্রত্যেকটা স্মৃতি যখন মনে হয় যে এরকম আদর করে তুই এই অল্প দিনের এই মায়া ধরানোর জন্য কেন তুই আসলি আর কেন এরকম কাজ করলি, আমিও সেই প্রশ্নের জবাব পাই না, কাউকে দিতেও পারি না। আমি যদি কোনো ক্লু পাইতাম যে সে এই কারণে এটা হয়েছে তাহলে আমি স্পষ্ট করতে পারতাম। কিন্তু যদি সে মৃত্যুবরণ করার উদ্দেশ্যেই যদি কিছু খেয়ে থাকে, তাহলে তো কোনো না কোনো কষ্ট তার মনের ভিতরে ছিলই, হয়তো সেটা বুঝতে দেয় নাই। সেটা কার কারণে, কিসের কারণে, সেটা আমি তো এখন কোনো স্পষ্ট বলতে পারছি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহি আল্লাহি, যে আমার বাড়িতে আমার মায়ের সাথে আমার সাথে এত সুসম্পর্ক ছিল যে সেখানে আমার মায়ের সাথে সে বান্ধবীর মতো আচরণ করছে, দুইজনে বসে বসে গল্প করছে। আমার বিষয়ে যদি কেউ কোনো কটু কথা বলছে, তারে উত্তর না দেওয়া পর্যন্ত সে ছাড়ে নাই। ফেসবুকে যদি কিছু লিখতে, সে পাল্টা জবাব দিচ্ছে। তো এই জন্য আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। একই প্রশ্ন, আমাদের যে প্রশ্ন, আপনারও স্বামী হিসাবে আপনারও একই প্রশ্ন যে আপনার স্ত্রী আসলে কেন চলে গেল, কোনো ব্যাখ্যা আপনার কাছে নাই। ডাক্তারও কোনো কিছু বলতে পারতেছে না যে আসলে ও কি জন্য। এই মেডিসিনাল পয়জনের কারণে হয়তো কোনো রিয়াকশন বা কোনো কিছু কারণে হইতে পারে, এটা ফরেনসিক টেস্ট ছাড়া বলা সম্ভব না। আপনি যে তাকে মানসিক কিংবা শারীরিক নির্যাতন করেন নাই, এটা আমরা আসলে বিশ্বাস করব কিভাবে? গ্রামের ভাষায় এটা তো আমি যতই বলি আপনার ভিতরে সন্দেহ থাকতেই পারে। যে আমি বললাম যে তার যে আগের স্বামীর আপন বোন এবং তার যে যাও, ওনারা তো আমার পাশে, ঘরের পাশেই তার ঘর, তারা এখানে আছে। তাদের কাছে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় বেশি ক্লিয়ার হতে পারবেন, এটা বিষয় গ্রহণযোগ্য হবে। এবং তা আমার শ্বশুরবাড়ির মানুষজনের সাথে যদি জিজ্ঞেস করেন, তারা যদি কথা বলে, সেটা বেশি গ্রহণযোগ্য হবে। আমি যতই বলি মানুষ বলবে তারটা তো সে সাফাই গাবে, এরকমই বলবে। এই জন্য আমি চাই যে আপনি আমার পাশের, ঘরের পাশেই, ঘরে থেকে কথা বললে তাদের ঘরে শোনা যায়, তাদের কাছে যদি একটু জিজ্ঞেস করেন, তাহলে আমিও নিজে থেকে একটু শান্তি পাবো যে না, সঠিক বিষয়টা আপনারা জেনে গেলেন। আমি আব্দুল্লাহ মামুন সিদ্দিকীর প্রথম স্ত্রী। আমি নিজেই সম্মতি দিয়ে, নিজে ইচ্ছাকৃতভাবে ওনাকে আমি করে এসেছি। আমার পারিবারিক ব্যাপারে কোনো সমস্যা নেই। আমরা তো জানি যে গ্রামের সাধারণত মেয়েরা স্বামীর আর একটা স্ত্রীকে স্বাভাবিকভাবে মেনে নেয় না। আপনি স্বাভাবিকভাবে কেন মেনে নিয়েছিলেন? ওর সাথে আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল সেই বিয়ের সময় থেকেই। আমার শুরুর থেকে খুবই ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কের কথা আমার নিজের আপন বোনের সাথে ওইরকম সম্পর্ক ছিল না। অত্যন্ত ভালো সম্পর্ক ছিল খুবই। এর জন্য মনে করেন আমি স্বাভাবিকভাবে এটা মেনে নিয়েছি, নিজেই ইচ্ছাকৃতভাবে এটা করেছি। বিয়ের পরে আপনাদের সাথে কখনো মনোমালিন্য তৈরি হতো না? অনেক সময় ঝগড়া আমরা দেখি যে দুই বউ, ঝগড়ার একটা
না না না, আমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি কোনো কিচ্ছু হয়নি। আমরা খুব ভালোভাবেই ছিলাম, আমাদের কোনো সমস্যাই হয়নি পারিবারিক। যেদিন আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রী বাড়িতে থেকে বের হয়ে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে, সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আমি ছিলাম বাসায়, আমি থাকতাম বাসায়, ও থাকতো এখানে আমাদের গ্রামের বাড়ি। আমি বাসায়, আমার বাসা হচ্ছে কাউলিপাড়া। আপনার কাছে কি বলে গেছিল যে আমি টাঙ্গাইল চলে যাচ্ছি কিংবা কিরকম? না, আমার কাছে বলে নেই, আমার স্বামীর কাছে ফোন দিছিল। ও তখন আমার পাশেই ছিল, মানে খাবার খেতেছিল। তারপরে ওনার কাছে ফোন দিছিল যে আমি পাকপালা যাচ্ছি সেলাই মেশিন ঠিক করতে, ওইটা আনার জন্য যাব। আমার সাথে এসে খুবই আনন্দ করে চলছে আর কি, আনন্দ করে চলছে। সকালবেলা আমার ছেলেরে মির্জাপুর গেল, তারে সেবা যত্ন করে অনেক কিছু যে খাওয়া খাদ্যের কথা হইলো উনি খাওয়াই টাওয়াই দিয়ে মির্জাপুর বিদায় করে দিয়ে সে এসে আমার কাছে বসে রইল। বসে থেকে 2 ঘন্টা আমরা চেয়ারে বসে না আলাপ করছি। আমার ছেলেও যেখানে থাকুক, পরিষদেই থাকুক, যেখানে থাকুক, এসে আমাকে একত্রই দেখে কলে তোমরা মা বউরা বান্ধবীর মতো আলাপ করো যে বাড়িতে কেউ নেই কে, আমি আর আম্মাই থাকি, বান্ধবীর মতোই তো থাকো, মার কারণে থাকো। যে রত্না এই বাড়িতে আসার পরে রত্নার যে অর্থাৎ আপনার ছেলের যে প্রথম স্ত্রীর সাথে রত্নার সাথে সম্পর্কটা আসলে কেমন ছিল, এবং আপনারা তাকে দ্বিতীয় স্ত্রী কিভাবে মেনে নিয়েছেন, মানে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন কিনা? হ্যাঁ, মেনে নিছি। ওগুর সাথে আমার ছেলের বউর সাথে বান্ধবীর মতো সুবি সম্পর্ক, বোন বানাইছিল দুজনে, সুবি সম্পর্ক বোন হিসাবে চলাফেরা করছে আর কি, চলাফেরা করছে। তাহলে রত্নার স্বামী কখনো কোনো ঝগড়া ফেসাদ? না না না, কোনো ঝগড়া ফেসাদ হয়নি। বলছিলাম রত্নার যে শাশুড়ি তার সাথে, অর্থাৎ আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর যে মা, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন রত্না যে ঘরে থাকতো সেই ঘরে এখনও তার ছেলে ঢুকে কান্না করে। আমরা চলুন সেই রত্নার ঘরটা একটু দেখবো, যে সেই রত্নার ঘরের ভিতরে আসলে রত্না কী অবস্থায় থাকতেন, কষ্টের মধ্যে থাকতেন না অনেক সুখে থাকতেন। আমরা সেই ঘরেই যাচ্ছি, আমরা যে ঘরটার ভিতরে রত্না থাকতেন, আমরা সেই ঘরের একটু দেখা আপনাদেরকে। দেখেন এই যে ঘরটার ভিতরে মাশাআল্লাহ চমৎকার সুন্দর একটি সুকেস আছে, এখানে সোফা সেট আছে, আলমারি আছে, এইদিকে সুন্দর একটি খাট আছে। তার মানে একজন মানুষ বসবাস করার জন্য যে তার নিত্যদিনের যে প্রয়োজনীয় যে আসবাবপত্র, সেটা কিন্তু চমৎকারভাবে দেখেন। এই যে আমাকে বলছিলেন যে সেই আব্দুল্লাহ আল মামুন বলছিলেন যে এই জুস বানিয়ে স্বামীর জন্য রেখে গেছেন, অর্থাৎ সেই জুস কিন্তু এখনও আছে, কিন্তু রত্না কিন্তু নেই। চেয়ারম্যান সাহেব আব্দুল্লাহ আল মামুন তিনি যে কথাগুলো আমাদের বলছিলেন, সেই কথাগুলো আমরা একটু যাচাই করার জন্য আমরা কয়েকটা পয়েন্টেই যাচ্ছি, আমরা জানবো। তবে তার যে ঘর, তার যে ব্যবহৃত যে আসবাবপত্রগুলো আছে, সেগুলো কিন্তু সবই সুন্দরভাবে সাজানো গোছানো। কারণ একটি ঘরে দেখেন চমৎকারভাবে সাজানো গোছানোর থেকে বোঝা যায় যে আসলে রত্নার মানসিক চিন্তা চেতনা কতটুকু স্বচ্ছ এবং পরিষ্কার ছিল, সুন্দরভাবে সব কিছু গোছানো আছে। কিন্তু রত্না কিন্তু আজকে পৃথিবীতে নেই। তাহলে রত্নার মধ্যে একই প্রশ্ন যে কেন মারা গেল, রত্নার ভিতরে কি দুঃখটা ছিল, যে দুঃখে এত ভালো কিছু থাকার পরে রত্না এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল? এই প্রশ্নের উত্তর কার কাছে পাবো আমরা? চলুন দেখি, আমরা যাব সেই রত্নার যে বিয়ে হয়েছিল নাজমুলের সাথে, আমরা সেই নাজমুলের বাড়িতে একটু যাব, যে নাজমুলের বাড়ির যে লোকজনগুলো আছে তারা রত্নাকে আসলে কিভাবে দেখতেন।